ঢাকা লন্ডন রুটে বিমানের একসময় লাভজনক কার্গো ব্যবসা যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সের দখলে। অসাধু কর্মকর্তা সহ অদৃশ্য চক্রকে দুষছেন ব্যবসায়ীরা। বাংলাদেশে যে মালগুলো অন্যান্য এয়ারলাইন্স গিয়ে প্রফিটে আসতেছে এবং ওদের প্রফিট বাড়তেছে, কিন্তু আমাদের কেন লস হবে? বাংলাদেশ বিমানের কার্গো সেটটা খালি যাচ্ছে, বাট তারা কিন্তু আমাদেরকে ওই সুযোগ সুবিধাটা দিচ্ছে না যেগুলো অন্যান্য এয়ারলাইন্স দিচ্ছে। যদি এর মধ্যে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে কার জন্য হলো সেটাও আমরা দেখব এবং দেখে এর পদক্ষেপগুলি গ্রহণ করব। 3 দিনের ভূমি সেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, জমি সংক্রান্ত দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যমে অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। হাম ও উপসর্গে ঠেকানো যাচ্ছে না শিশু মৃত্যু। সিলেট, বরিশাল ও ময়মনসিংহে প্রাণ গেল আরও 6 জনের। হাসপাতালে রোগীদের ভিড়। যাত্রাবাড়ির মানিকনগরের ভাঙা রাস্তা যেন ময়লার ভাগাড়। সংস্কারের নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ। সীমাহীন ভোগান্তিতে অর্ধলক্ষ মানুষ। দুর্গন্ধতে সবাই পেটের ব্যথা, আর সবাই মনে করেন খালি বাথরুমে দৌড় পারে। ম্যালেরিয়া হইতেছে, ডেঙ্গু হইতেছে, আমারও 2বার হয়ে গেছে ডেঙ্গু। ময়লা টলা এটি গন্ধ নাকে আসে না, অসুস্থ হয় না বাচ্চারা, আবার এই যে পানি জমা যায়। কোরবানির জন্য দেশের বিভিন্ন স্থানে খামারে প্রস্তুত করা হচ্ছে গরু। প্রাকৃতিক খাবারে মোটা তাজাকরণ। পছন্দের পশু কিনতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ইরান অভিযান স্থগিতের ঘোষণা ট্রাম্পের। জন অধিকার ইস্যুতে পিছু হটবে না তেহরান। এপ্রিল থেকে সৌদি আরবের সেনাসহ পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। ঢাকা লন্ডন রুটে শত শত কোটি টাকার কার্গো ব্যবসা হারাচ্ছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান। ব্যবসায়ীদের অভিযোগ, টিকিট কালোবাজারের মতো কার্গো সেক্টরেও গড়ে উঠছে অদৃশ্য চক্র। সাথে আছেন বিমানের অসাধু কিছু কর্মকর্তা। তাদের কারণে লাভজনক এই বাজারটি দিন দিন চলে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সের দখলে। 5 বছর আগে যেখান থেকে সরকারের আয় হতো শত শত কোটি টাকা, তা এখন নামতে নামতে কয়েক কোটিতে এসে ঠেকেছে। বিষয়টি তদন্ত করছে বিমান। আরো জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। প্রবাসী বাংলাদেশিদের বিরাট একটা অংশের ঠিকানা যুক্তরাজ্য। লক্ষ লক্ষ প্রবাসীকে কেন্দ্র করে প্রতি বছর বিপুল পরিমাণ কার্গো পরিবহন হয় ঢাকা লন্ডন রুটে। বিশেষ করে গার্মেন্টস, ঔষধ, রাসায়নিক, জরুরি কুরিয়ার ছাড়াও বিভিন্ন মালামাল পরিবহনে রুটটি একসময় অত্যন্ত লাভজনক ছিল। ব্যবসায়ীদের অভিযোগ, ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও ইদানিং বিমানের বেশিরভাগ ফ্লাইটে কার্গো স্পেস ফাঁকা যাচ্ছে। কিছু অসাধু কর্মকর্তা যোগসাজশে কলকাঠি নাড়ছে একটি অদৃশ্য সিন্ডিকেট। আর এই সুযোগে বাজার চলে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সের দখলে। বিমান এয়ারলাইন্স একটা ন্যাশনাল এয়ারলাইন্স। বাংলাদেশে যে মালগুলো অন্যান্য এয়ারলাইন্স গিয়ে প্রফিটে আসতেছে এবং ওদের প্রফিট বাড়তেছে, কিন্তু আমাদের কেন লস হবে? বহু মালামাল যেত বাংলাদেশে। আমরা মনে করি জিএমজির মাধ্যমে বা মনে করো অন্যান্য প্রতিষ্ঠান যারা থাকার যদি বিমানের প্রুফ এজেন্সি থাকে তাহলে এটা ভালো হয়। ঘটনার তদন্ত করে গত 5 বছরে 600 কোটি টাকারও বেশি রাজস্ব হাতছাড়া হওয়ার তথ্য পেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অন্যান্য এয়ারলাইন্সের সাথে কম্পেয়ার করি, বাংলাদেশ বিমানের চেয়ে প্রাইস অ্যান্ড সার্ভিসে অন্যান্য এয়ারলাইন্স আমাদেরকে সুবিধা বেশি দিচ্ছে। বাংলাদেশ বিমানের কার্গো সেটটা খালি যাচ্ছে, বাট তারা কিন্তু আমাদেরকে ওই সুযোগ সুবিধাটা দিচ্ছে না যেগুলো অন্যান্য এয়ারলাইন্স দিচ্ছে। 2018-19 অর্থ বছরে লন্ডন ঢাকা রুটে কার্গো থেকে বিমানের সর্বোচ্চ আয় ছিল প্রায় 47 কোটি 44 লক্ষ টাকা। পরের বছর তা প্রায় 41% কমে দাঁড়ায় 28 কোটি 19 লাখে। এভাবে কমতে কমতে 2024-25 অর্থ বছরে এসে দাঁড়ায় মাত্র 2 কোটি 83 লাখে। 2009 থেকে বিমানের কোনো ফ্লাইট, কার্গোর কোনো ফ্লাইট খালি যায়নি। কোভিডের পরে হঠাৎ করে যে জায়গায় আমি 80 থেকে 70 থেকে 80% মালামাল প্রেরণ করতাম,
আমাকে বিমান কোনো কারণ ছাড়াই সাসপেন্ড করাতে আমি বিপদের সম্মুখীন হই। আমার বিশাল একটি কাস্টমার হাব রয়েছে, তাদেরকে নিয়ে আমি অন্যান্য এয়ারলাইন্সের দ্বারস্থ হই। বিষয়টি আমলে নিয়ে তদন্ত করছে বিমান কর্তৃপক্ষ। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানান দায়িত্বশীল ব্যক্তিরা। সরিষায় ভূত থাকলে তো আপনার কোন সরিষা দিয়ে ভূত সরাবেন, সেই জন্য এই ব্যাপারেও আমরা একটা অনুসন্ধান চালাবো। যদি এর মধ্যে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে কার জন্য হলো সেটাও আমরা দেখব এবং দেখে এর পদক্ষেপগুলি গ্রহণ করব। We tackle corruption and we bring and develop efficiency and expertise within those institutions. বিমানকে রিফর্ম করে এবং নতুন একটা বোর্ড করছি। We will place more private sector emphasis. ব্যবসায়ীরা বলছেন 2020 সালের আগস্টে দীর্ঘদিনের পুরনো সেলস এজেন্ট জেএমজির চুক্তি বাতিল করার পর থেকেই অস্বাভাবিক কমতে থাকে রাজস্ব আয়। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় 3 জেলায় প্রাণ গেছে আরও 6 জনের। এর মধ্যে সিলেটেই মারা গেছে 3 শিশু। এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 40। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 92 জন। এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে হাম উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে 1 জনের। একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন 34 জন। এছাড়া খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হাম আক্রান্ত রোগী। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় মেঝেতে রেখেই চলছে চিকিৎসা। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকরা। হয়েছিল, তারপর শুকলা লইছিল, পরে গুটাগুটি বাই দিছিল, শ্বাসকষ্ট, খাস, সর্দি সব আছিল। প্রথম অবস্থায় অনেক বমি হইতো, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ আছে। বিগত 1 সপ্তাহ যাবত আমরা দেখতে পাচ্ছি সংক্রমণ আসলে বেশ কিছুটা ঊর্ধ্বমুখী এখনো সিলেটে। আমরা আশা করছি যেহেতু ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে প্রায় শেষের দিকে এবং আমরা শুনতে পাচ্ছি ম্যাক্সিমাম বা 100%-এর কাছাকাছি বাচ্চাদেরকে ইতিমধ্যে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে। হাম পরিস্থিতির আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যেতে চাই সিলেটে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সিলেটের পরিস্থিতি এখন কেমন দেখছেন? সিলেটের হাসপাতালগুলোতে হামের চিকিৎসা সম্পর্কে একটু বিস্তারিত করে জানাবেন এবং সবাই ঠিকঠাক মতো সেবা পাচ্ছেন কিনা? মারফি, হাসপাতালগুলোর চিত্র গত 2 দিন থেকে আমরা যেটি দেখছি যে রোগী ভর্তির চাপ কিছুটা কমেছে, তবে এখন পর্যন্ত চিকিৎসকরা সেটিকে আসলে সংক্রমণ কমার কোনো ইঙ্গিত আসলে তারা মনে করছেন না, বা সংক্রমণ কমার যে চিত্র সেটিকে তারা এখন পর্যন্ত সেটি মনে করছেন না। তবে গত 2 দিন থেকে হাসপাতালগুলোতে এর আগে আমরা যেটি দেখেছি যে শয্যাচিত রোগীর সংখ্যার যে বেশি যে চিত্র আমরা দেখিয়েছিলাম বা দেখেছি সেটি গত 2 দিন থেকে কিছুটা কম। তবে মৃত্যুর যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু কমছেই না। ক্রমেই প্রতিদিনই আসলে 2-3 করে শিশু মৃত্যুর খবর আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই পাচ্ছি এবং এই মৃত্যুর সংখ্যা আজকে দাঁড়িয়েছে 40-এ এবং এই যে শিশুরা মারা গেছেন তাদের বেশিরভাগের বয়সই 1 বছরের কম। চিকিৎসকরা বলছেন যে যেহেতু আসলে টিকার সমন্বয়হীনতার কারণে শিশুদের ইমিউনিটি লেভেল কমে গিয়েছিল এবং পাশাপাশি শিশুদের আসলে এই মুহূর্তে যে পুষ্টিহীনতা, সেই 2টি কারণেই মূলত এই যে রোগের যে সংক্রমণ প্রাদুর্ভাব সেটি বেড়ে যাওয়া এবং শিশুদের দ্রুত আসলে শারীরিক অবস্থার সংকটাপন্ন হওয়া, এটি মূল 2টি কারণ। এবং যার কারণে শিশু বিশেষজ্ঞ যারা আছেন তারা পরামর্শ দিচ্ছেন যে এই যে টিকা ক্যাম্পেইন যেটি চলছে সারা দেশব্যাপী, যদিও ইতিমধ্যে সিলেটের স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে তারা বেশিরভাগ শিশুকেই টিকার আওতায় নিয়ে এসেছে, তারপরেও যে শিশুগুলো এখন পর্যন্ত বাকি রয়েছে টিকার আওতায় আসেনি তাদেরকে আসলে দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় নিয়ে আসা, সেই পরামর্শগুলো চিকিৎসকরা দিচ্ছেন। পাশাপাশি মায়েরা যাতে শিশুদের ঠিকঠাক মতো পর্যাপ্ত পরিমাণে আসলে বুকের দুধ খাওয়ান, পুষ্টিকর খাদ্য খাওয়ান, সেই পরামর্শগুলো দিচ্ছেন যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর এই হাসপাতালে আমরা যেটি দেখলাম যে
শিশু রোগীর পাশাপাশি আসলে প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদেরও কিন্তু এখন হামের সংক্রমণ হচ্ছে এবং প্রাপ্তবয়স্কদের ডায়রিয়া এই জটিলতাগুলো হচ্ছে। যদিও প্রাপ্তবয়স্কদের সুস্থতার হারটা বেশি, তারপরেও যারা আক্রান্ত হচ্ছেন তারা বেশিরভাগই আসলে যেহেতু স্বাস্থ্যবিধি মেনে চলেননি বা তাদের পরিবারের কোনো শিশু হয়তো আক্রান্ত হয়েছিল সেই সংস্পর্শে তারা আক্রান্ত হচ্ছেন, ফলে স্বাস্থ্যবিধি মানার বিষয়েও চিকিৎসকরা জোর দিচ্ছেন। মারফি। নাবিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এ পর্যায়ে আমরা যাচ্ছি ময়মনসিংহে, সেখান থেকে আমাদের সঙ্গে আরেক সহকর্মী হোসাইন শাহিদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শাহিদ, হাসপাতালের সার্বিক পরিস্থিতি আপনার কাছ থেকে একটু জানতে চাই। হাম এবং উপসর্গে শিশু মৃত্যু নিয়ে চিকিৎসকরা এখন কি বলছেন? চিকিৎসকরা যেটি বলছেন, ময়মনসিংহে যে রোগী আসছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল একটি টার্সিয়ারি লেভেলের হাসপাতাল, এখানে বেশিরভাগই যে সিরিয়াস যে রোগীগুলো আছেন তারাই বেশি এখানে আসেন, যাদেরকে রেফার করা হয় অন্যান্য জেলা কিংবা উপজেলা থেকে। তো যখন ময়মনসিংহে নিয়ে আসছেন তখন তাদের অবস্থা অনেকটাই খারাপ থাকছে এবং আইসোলেশন ওয়ার্ডে ভর্তির পর তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, চিকিৎসা তারা পাচ্ছেন। কিন্তু এই রোগী বেড়ে যাওয়ার আরেকটি যে কারণ ডাক্তাররা জানিয়েছেন সেটি হচ্ছে যে একটি পরিবারের একটি শিশু যদি হামে আক্রান্ত হয়, যখন তারা হাসপাতালে আসে, যদি তার ছোট কিংবা একটু বড় কোনো ভাই বোন থাকে, অর্থাৎ একাধিক সন্তান যাদের রয়েছে, তারা এক সন্তানের চিকিৎসা করার জন্য আইসোলেশন ওয়ার্ডে আসেন, সাথে অন্য সন্তানদেরও সাথে নিয়ে আসেন কিংবা আসা যাওয়ার মধ্যে থাকেন হাসপাতালে সন্তানদেরকে নিয়ে। তখন দেখা যায় যাকে আক্রান্ত নিয়ে এসেছেন তিনি সেই শিশুটি সুস্থ হয়ে গেছে, কিন্তু পরিবারের আরেক শিশু আক্রান্ত হয়েছে। এইভাবে কিন্তু হামের যে সংক্রমণ সেটি বাড়ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আর এখানে যে আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে এটি আসলে আইসোলেশন ওয়ার্ড আক্ষরিক অর্থে বলা যাচ্ছে না, এই কারণেই কারণ এখানে চিকিৎসক এবং যারা এই চিকিৎসার সাথে জড়িত নার্স যারা রয়েছেন তারা যেটি বলছেন যে সাধারণ মানুষ, আত্মীয় স্বজন যারা এই অসুস্থ রোগীকে দেখতে আসেন কিংবা শিশুর পিতামাতাকে দেখতে আসেন, যারা এই হাসপাতালে থাকেন বা খাবার দিতে আসেন, তারা হরহামেশাই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ঢুকছেন বেরোচ্ছেন, যে কারণে আসলে আক্ষরিক অর্থে এখানে আইসোলেশন করা যাচ্ছে না। এইসব বিষয়গুলোর দিকে সাধারণ মানুষকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শাহিদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, এমনটাই শিখিয়েছে দেশের হাম পরিস্থিতি। সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। জানান, হাম নিয়ন্ত্রণে দ্রুত টিকা সংগ্রহ করা হয়েছে। সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে 91 জন আবেদন করেছেন। জানান, গণমাধ্যম ব্যবস্থাপনায় অরাজকতা দূর করতে একটি নীতিমালা প্রয়োজন, তবে তা নিয়ন্ত্রণের জন্য নয়। এজন্য আগামী জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে গণমাধ্যম কমিশন গঠনের খসড়া প্রস্তাব পেশ করা হবে। ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, তিস্তা মহাপরিকল্পনা মূলত বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে। পদ্মা ব্যারেজের মতো এখানে পানি সংরক্ষণ করে ব্যবহারের সুযোগ না থাকায় এটি সংশোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হাম আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ শিশুদের ভিটামিন এ খাওয়ানো হচ্ছে। ভিটামিন A+ ক্যাম্পেইন দ্রুত বাস্তবায়ন করার জন্য ক্রয় প্রক্রিয়া চলমান। দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। সরকার ইতিমধ্যে 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। একটা রাষ্ট্রে একটা টেস্ক ফোর্স থাকা দরকার আছে, কারণ অত্যন্ত কেয়ারফুল ভাবে নানা ধরনের সন্ত্রাস তারা মোকাবেলা করতে পেরেছে। একটা এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে হোক বা ভিন্ন নামে, এবং ওয়েল ডিফাইন্ড আইন থাকবে। যাত্রাবাড়ির মানিকনগর এলাকা সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় থেকে কয়েক কদম দূরে পুরো সড়কটি যেন ছোটখাটো ময়লার ভাগাড়। 12 ফুটের রাস্তার অর্ধেক জুড়ে আবর্জনা, বাকি অংশে জমে থাকা নোংরা পানি। সরু পথ দিয়েই প্রতিদিন চলাচল প্রায় 1.5 লক্ষ মানুষের। রাস্তা ঠিক করার নামে ঘুষ নিয়েও কাজ করেনি সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস। যমুনার ক্যামেরায় উঠে এসেছে মানুষের এই ভোগান্তি, আর এটিকে ইস্যু করে সরকারি সংস্কার দুর্নীতির চিত্র। নাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত মশিউর অনেকের প্রতিবেদনে থাকছে। কোনো ময়লার ভাগাড় নয়, এটা যাত্রাবাড়ির মানিকনগর আবাসিক এলাকার একটি রাস্তা। ময়লার স্তূপ আর জমে থাকা নোংরা পানির মাঝে একটু অংশই পথচারীদের হাঁটার জায়গা। প্রায় 1.5 লক্ষ মানুষের বাস এই মানিকনগরে। প্রতিদিন এ পথে যাওয়া আসা করতে গিয়ে নাকাল বাসিন্দারা। এই পথেই স্কুলে যায় শিশুরা,
অফিসে যান চাকরিজীবী, আশেপাশে যারা ব্যবসা করেন তাদের ভোগান্তি তো নিত্য। একে তো রাস্তা ভাঙা, তার সাথে আবর্জনার তীব্র দুর্গন্ধ। দুর্গন্ধতে সবার পেটের ব্যথা, আর সবাই মনে করেন খালি বাথরুমে দৌড় পারে। আমাদের গেট সবসময় লাগিয়ে রাখতে হয়, জানালা লাগিয়ে রাখতে হয়। চলে আমাদের অসুবিধা হয়, আমাদের এখানে যে কোনোভাবে কোনো জায়গায় কোনো প্রয়োজনীয় কাজ থাকলে চলে যেতে হয়, না কপ করে যেতে হয়। আমরা দোকানে চা খাইলেও নিজের থেকেও খারাপ লাগে, যেরকম এই রাস্তাটা প্যাক গাদা, অনেকদিন হয়েছে রাস্তাটা ঢালাই ডুলাই দেয় না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ি আঞ্চলিক অফিস থেকে মাত্র কয়েক গজ দূরের রাস্তার এই অবস্থা। রাস্তায় বেরোলে ময়লা টলা এটি গন্ধ নাকে আসে না, অসুস্থ হয় না বাচ্চারা, আবার এই যে পানি জমা যায়। ভালো ভাড়াটিয়া পাওয়া যায় না, যারা শিক্ষিত ছিল তারা এটার অজুহাত দেখায় চলে গেছে। আমারও 2 বার হয়ে গেছে ডেঙ্গু। ওই পর্যন্ত পয়সা করে বললাম যে এটা পয়সা করেন, ওনারা বললো না ওইটা আমাদের এখতিয়ারে নেই, আপনি কিছু টাকা দেন, আমরা ওইটা পয়সা করি। আবর্জনার নিচে রাস্তাটাও ভাঙা বহুদিন, না বুঝে চাকা ফেললে উল্টে যাচ্ছে রিকশা। স্থানীয়রা বলছেন প্রতি মাসে অন্তত 10 জন আহত হন এখানে। রিকশা দুর্ঘটনা 10 থেকে 12টি। বৃষ্টি হলে নোংরা পানি ঢুকে পড়ে আশেপাশের বাড়িতে। পাবলিক টয়লেট ঘেঁষা এবং ময়লার যে ভাগার, সেই ভাগারের পানি গড়িয়ে যখন পাবলিক টয়লেটের দিকে যাচ্ছে, এক ভয়াবহ চিত্র এখানে দেখা যাচ্ছে। আর একটুকু বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে সড়কে। যাওয়া যাক যাত্রাবাড়ি সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসে। এর সামনের সড়কেও জমে আছে পানি। ভাঙা রাস্তা আর কাদা পানি মারিয়েই চলছেন বাসিন্দারা। দুর্ভোগের কারণ জানতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার চেষ্টা করে পাওয়া যায় একজন ইঞ্জিনিয়ারকে। রাস্তার দুরবস্থায় গাড়ি থেকেই নামতে পারেননি তিনি। আমি অঞ্চল 8-এর নির্বাহী প্রকৌশলী, ঠিক আছে, আমার জুরিডিকশন হচ্ছে ডেমরা সারুলিয়া। একজন বাড়িওয়ালার অভিযোগ, রাস্তা ঠিক করতে ঘুষ চেয়েছেন সিটি কর্পোরেশনের কয়েকজন। প্রমাণও মিলল ক্যামেরায়। 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলের অফিসে ছিলেন প্রশাসনিক এক কর্মকর্তা। কমিশনের অভিযোগে প্রসঙ্গ আনতেই বেরিয়ে যান অফিস থেকে। আপনি অফিস টাইমে আসবেন, অফিস আমার নগর ভবন আমাদের জনসংযোগ থেকে অনুমতি আনবেন, একটু অফিসে একজন অফিস সহকারী যমুনা টিমের কাছেই ঘুষ চেয়ে বসেন এলাকার বাসিন্দা মনে করে। আপনি টাকা চান আমার থেকে? হ্যাঁ, হাজিরা চাইতেছি, হাজিরা দিয়ে যান। আপনি এখানকার কি কর্মচারী তো, তাই না? সিটি কর্পোরেশনের কর্মচারী? হ্যাঁ, হেল্পার। দক্ষিণ সিটি কর্পোরেশনের হেল্পার? হেলথের। হ্যাঁ, যে কাজ করছে ওর থেকে টাকা নিছি, যে কাজ করাইছে সেটা দিয়ে টাকা নিছি। যারা এখানে বসে আছেন তাদের বিরুদ্ধেই অভিযোগ টাকা লেনদেনের। একটু পরিচয় জানতে চাই। না ক্যাশে ছিলাম না ভাই, হ্যাঁ, আমি ওইখানে বসে ছিলাম। আমি এখানে অনেকে চেনা তো আমার ওনাকে আপনি চেনেন কিনা? ওনাকে আমি তো চিনি না, আমার ডিউটি আমি করি। আপনি চেনেন না? আপনার ভাই উনি সিটি কর্পোরেশনের টাকা লকারে জমা রাখছে। কে উনি তো অন্য ডিপার্টমেন্টে, উনি আমার লাগে করতে কি আছে? স্বাস্থ্য ডিপার্টমেন্টে করেন কি আপনি? দাঁড়ান, ওয়াকি টকিটা বের কর। যে সড়কের পাশে দাঁড়িয়ে আছে সিটি কর্পোরেশনের ভবন, সেই সড়কেই বছরের পর বছর জমে আছে ময়লা আবর্জনা, নোংরা পানি। এত মানুষকে এই আবর্জনা থেকে টেনে তুলবে কে? মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা শহরে হকারদের জন্য ফুটপাত বরাদ্দ দেয়া কোনো অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি বিশ্বদেব চৌধুরী ও বিচারপতি আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার 2 সিটি প্রশাসক সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা 2026-এর হকারদের ফুটপাত বরাদ্দের ধারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মোহাম্মদ শোয়েবুজ্জামান। পরে রিটকারী আইনজীবী বলেন, নীতিমালার যে অংশটি ফুটপাত বরাদ্দের কথা বলা হয়েছে সেটি সংবিধানের ধারা 21 এবং 36-এ প্রদত্ত জনগণের মৌলিক অধিকার ও অবাধ চলাচলের অধিকারকে লঙ্ঘন করে। সংবিধানের যে আমাদের ফ্রিডম অফ মুভমেন্ট দিছে, এই যে ফ্রিডম অফ মুভমেন্ট লঙ্ঘন করে ঢাকা শহরে যে ফুটপাত এবং রোডে হকারদের রাস্তা বরাদ্দ করা হয়েছে, এটাকে আমরা চ্যালেঞ্জ করছি এবং কোর্ট সন্তুষ্ট হয়ে, আমাদের বক্তব্য সন্তুষ্ট, আমাদের যে প্রেয়ারে সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন। কোরবানির মাঠ মাতাতে প্রস্তুত বিশাল দেহি একটি গরু। বিভিন্ন জেলার খামারে যত্নে পালন হয়েছে তারা। এসব গরু দেখতে ভিড় করছেন ক্রেতা এবং সাধারণ মানুষ। খামারিরা বলছেন, প্রাকৃতিক খাবার খাইয়ে মোটাতাজা করা হয়েছে গরুগুলো। ওজন বুঝে দামও হাঁকছেন তারা। 3 বছর আগে শাশুড়ির কাছ থেকে মনাকে উপহার পেয়েছিলেন জলি খাতুন। মনার ওজন এখন 30 মণ।
ঝিনাইদহের শৈলকুপায় সন্ধ্যা গ্রামে দুবাই প্রবাসী সাজ্জাদের বাড়িতে লালন করা হয়েছে মনাকে। স্ত্রী জলি খাতুন জানান নিজের সন্তান নেই, তবে সন্তানের মতোই যত্ন করেছেন গরুটিকে। ফ্রিজিয়ান জাতের কালো সাদা রঙের ষাঁড়টিকে খাওয়ানো হয়েছে নেপিয়ার ঘাস, ছোলা, ভুট্টা, গম, ভুসি সহ সব প্রাকৃতিক খাবার। প্রায় 10.5 ফুট দৈর্ঘ্য আর 5 ফুট 1 ইঞ্চি উচ্চতার মনার দাম হাঁকানো হচ্ছে 10 লাখ টাকা। মনাই আমার সন্তান, ওকে আমি প্রতিদিন 3 থেকে 4 বার গোসল করাই। গম, ভুট্টা, খেসারি, ছোলা এগুলো হচ্ছে বাজার থেকে ভাঙায় নিয়ে আসে খাওয়ানো হয় এবং এর সঙ্গে ভুসি খাওয়ানো হয়। বউটা কত কষ্ট করে গরুটা লালন পালন করেছে, পেটে বাচ্চা কাচ্চা নেই, গরুই বাচ্চা কাচ্চা। নড়াইলে মাঠ কাঁপাতে প্রস্তুত বাহুবলী। রাহুল রিয়া অ্যাগ্রো ফার্মে বেড়ে ওঠা গরুটির ওজন 28 মণ। 14 ফুট দৈর্ঘ্য আর 6 ফুট উচ্চতার এই গরুটিও ফ্রিজিয়ান জাতের। খামারি রিপন জানান প্রতিদিন 800 থেকে 900 টাকা ব্যয় হয় গরুটির জন্য। কোরবানিতে বিক্রির জন্য 22টি গরু প্রস্তুত করা হয়েছে তার খামারে। 10 লাখ টাকা মূল্যে বাহুবলীকে বিক্রি করতে চান খামারি। আমি বাজে কোনো খাবার খাইনি, আমি খোল খাইছি, ভুট্টা খাইছি, আর খাইছি দানাদার খাবার খাইছি, এদের জাতীয় খাবার খাইছি। আমি এই গা গোসল করাই, গোল দুই খাতি মাতি আমি দিই, সপ্তাহ করি আমি। মাদারীপুরে 20 মণ ওজনের রাজাবাবু, তবে বিশাল দেহি এই গরুর আচরণ শিশু সুলভ। নাসির খাদিজা দম্পতির খামারে 4 বছর আগে জন্ম গরুটির। খামারি জানান অপরিচিত মানুষ দেখলেই কান্না জুড়ে দেয় রাজাবাবু। 2 বেলায় 1000 টাকার খাবার লাগে তার। এরই মধ্যে 7 লাখ টাকা দাম কষেছেন এক ক্রেতা। খামারি চান 10 লাখ। এটা আমার ওই কোনো বেতাল করে না, এই যে দেখছেন আমি গায়ে হাত দিলে ঠান্ডা হয়ে যায়। আমি কই খাবার দিতে গেলে কই খা। আমরাই অনেক বড় দিকে রাজাবাবু রাখছি সব কইরা। এদিকে ঠাকুরগাঁওয়ে নজর কাটছে মানিক রতন। তাদের দেখতে বিসমিল্লা অ্যাগ্রো ফার্মে ভিড় জমান দর্শনার্থীরা। খামারি জানান ফ্রিজিয়ান জাতের গরু দুটি পালন হয়েছে দেশীয় পদ্ধতিতে। খামারের সব গরুই 450 টাকা কেজি দরে বুকিং দিয়ে যাচ্ছেন ক্রেতারা। ন্যায্য মূল্য পেলে মানিক রতনকেও বিক্রি করতে চান খামারি। ব্যাপক সাড়া পাচ্ছি, কেউ আবার অনলাইনে, কেউ আবার সরাসরি দেখে এই গরুগুলো আমাদের বুকিং হয়ে গেছে। অলরেডি আমাদের অনেক 18 থেকে 19টা গরু অলরেডি বুকিং হয়ে গেছে। ভারতের গরু তো রোগ আক্রান্ত গরু থাকে, বিভিন্ন রকম সমস্যা থাকে। এই সকল গরু যেন বাংলাদেশে বা বর্ডার দিয়ে না ঢুকতে পারে, সরকার যেন খুব ভালোভাবে লক্ষ্য করে। কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন প্রায় সব জেলায় চাহিদার তুলনায় বেশি গরু প্রস্তুত রয়েছে। কৃষক খামারিদের দাবি, গরুর ন্যায্য মূল্য পেতে হলে বিদেশি গরু যেন বাজার দখল না করে সেদিকে সজাগ থাকতে হবে প্রশাসনকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এবার জানবো কোরবানির পশু বেচাকেনার খবর। জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, হাটে গবাদি পশুর সরবরাহ কেমন দেখছেন আর দাম কেমন চাইছেন বিক্রেতারা? মারফি, জয়পুরহাটের বলতে গেলে যে বেশ কিছুদিন আগে থেকেই কোরবানির হাটগুলো কিন্তু জমে উঠেছে। আজ থেকে বিশেষ করে একটু বেশি জমানো মনে হচ্ছে। অর্থাৎ গতকাল কোরবানির চাঁদ ওঠার পর থেকে জেলার ছোট বড় বিভিন্ন জায়গায় বলতে গেলে যে প্রতিষ্ঠিত হাটগুলো ছিল সেই হাটগুলো বসেছে। আজকে যে হাট আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি, এইটি জেলার অন্যতম বৃহত্তম একটি হাট, পাঁচবেবী হাট। এই হাট থেকে বলতে গেলে দেশের বিভিন্ন জেলায় কুরবানির পশুর সরবরাহ করা হয়ে থাকে। আজকেও তেমনি একটা জমজমাট হাট আমরা দেখতে পাচ্ছি। অনেক গরুর আমরা হাটের সরবরাহ দেখতে পাচ্ছি। দামের ক্ষেত্রে যদি বলি, এখানকার যারা কৃষক রয়েছে এবং খামারে রয়েছে তারা বলছে যে গতবারের তুলনায় এই বছর কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাদের উৎপাদন খরচ অনেকটা বেশি। তবে মারফি আরেকটা বিষয়, সেটা হলো যে এবছর কিন্তু বড় গরুর চাহিদা খুবই কম এবং হাটের সরবরাহ বড় গরু কম। মাঝারি এবং ছোট জাতের গরুগুলোর চাহিদা অনেক বেশি। আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম মোটামুটি 90,000 থেকে বিশেষ করে 1,20,000 বা 30,000। এই গাভী জাতীয় যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম আরেকটু কম, যেটা 60 থেকে 80,000-এর মধ্যে, এমনটা আমরা এখানে পাচ্ছি। তবে খামার থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু কেনা বেচা হচ্ছে, এই খবরও কিন্তু আমরা পেয়েছি। মারফি। আলিম, ধন্যবাদ যুক্ত হবার জন্য। ভূমিকম্প সহ বড় দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসকে আরও আধুনিক এবং সমন্বিত বাহিনী হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে পূর্বাচল এলাকায় ফায়ার সার্ভিস সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে জনবল বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা উন্নয়নে কাজ করছে সরকার।
রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2026-এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে পাসিং আউট প্যারেডের মাধ্যমে 250 শতাধিক নতুন সদস্য বাহিনীতে যোগ দেন। কৃতিত্বপূর্ণ ও বীরত্বপূর্ণ অবদানের জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের পদক প্রদান করা হয়। ফায়ার সার্ভিস গর্বের বাহিনী জানিয়ে মন্ত্রী বলেন, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগে এই বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসছে। বিভিন্ন অগ্নি দুর্ঘটনা সহ যে কোনো দুর্যোগে তাদের পেশাদারী মনোভাব, সাহস, ত্যাগ ও সেবামূলক কার্যক্রম জাতির আস্থা অর্জন করেছে। সকল দুর্যোগে বিপদে পড়া মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এই প্রতিষ্ঠানটি আমাদের নিকট একটি গর্বের বাহিনী হিসেবে স্বীকৃত। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও আধুনিক সুযোগ সুবিধাও নিশ্চিত করা হবে। জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌযান দুর্ঘটনা মোকাবিলায় এই বাহিনীর সেবা সক্ষমতা বৃদ্ধি পাবে। তাছাড়া এই বাহিনীর ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা 30,000-এর অধিক করার জন্য ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। যে কোনো দুর্যোগের সময় এই বাহিনীর কাজে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান মন্ত্রী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আগুনে পুড়ে গেছে বিজয় সরণির কলমিতলা কাঁচা বাজারের অধিকাংশ দোকানপাট। 2 তলা ভবনটির নিচ তলায় ছিল কাঁচামাল ও মুদি দোকান। কয়েকটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানও ছিল সেখানে। সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভোর 5টার দিকে এই অগ্নিকাণ্ড প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে এখনও জানা যায়নি আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ। খুব ভোরবেলায় মানুষ যখন ঘুমে তখন লাগে আগুন। বিজয় সরণি সিগন্যালের ঠিক পাশের মার্কেট কলমিলতা কাঁচা বাজার, উপর নিচ মিলিয়ে শতাধিক দোকান। ভেতরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়ায় দ্রুত। নিচ তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে উপরের তলায়। খবর পেয়ে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে ভেতরের সব শেষ। একবেলা খামো পয়সা নাই এখন। এই যে পোশাকটা পাল্টা, চাকরি করি, পোশাকটা পাল্টা, কাপড় চোপড় নাই, সব শেষ। বিকাশের দোকান ছিল, এখন তো কিছুই নাই। আমার সম্পদ বলতে এই দোকানটাই ছিল। আশাবাদী যে ঈদে বিক্রি করবো, ক্যাশ বাড়ি, অনেক লোন আছে, কাছাকাছি অনেক ব্যাংকে বড় অঙ্কের অ্যামাউন্টে লোন করে কাজ করছে। ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা 7টা সময় ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন অ্যাসেস করা সম্ভব হয় নাই। সূত্রপাতের বিষয় এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে। ভবনের বিভিন্ন জায়গা থেকে এমন পলেস্তারা খসে পড়ার ঘটনা নতুন নয়। ব্যবসায়ীদের সঙ্গেও কথা হলো, তারাও বলছেন যে বহু আগে থেকেই এই ভবনটি ঝুঁকিপূর্ণ। যদি তাই হয় তবে প্রশাসন এ ব্যাপারে আদৌ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সেটি এখন দেখার বিষয়। আর এই অগ্নিকাণ্ডের পর ভবনটিতে আরও যতখানি ক্ষয়ক্ষতি হলো, তারপরে আবারও ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব কিনা সেই বিষয়গুলো এখন খতিয়ে দেখার দরকার রয়েছে। আমরা আরও 5 বছর আগে দেখছি যে 11টা মার্কেট সিটি কর্পোরেশন ঝুঁকিপূর্ণ রাখাতে। এই মার্কেটগুলির ব্যাপারে সরকার উদ্যোগ নিতেছে, শুনছি এতটুকুই, কিন্তু এর পরিবর্তে কোনো কার্যকলাপ কোনো কিছু হয় না। ভবনে ঝুঁকির কথা সব ব্যবসায়ী জানতেন। অগ্নি নির্বাপনের সামগ্রীও পর্যাপ্ত ছিল না মার্কেটে, তবুও চালিয়ে গেছেন ব্যবসা। অগ্নিকাণ্ডের পর মার্কেট পরিদর্শনে আসেন জামাতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির। শহরের ঝুঁকিপূর্ণ সব ভবন দ্রুত পুনর্নির্মাণের দাবি জানান। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে তারও আগে আপনারা দ্রুততম সময়ের ভিতরে ঝুঁকিপূর্ণ ভবনগুলো তালিকা করে সেগুলোকে আপনারা নতুন করে বিনির্মাণের উদ্যোগ। মার্কেটের নিচতলার দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেন ব্যবসায়ীরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি না করা দলের নেতাকর্মীদের প্রকৃত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, যারা অতীতে ছাত্র রাজনীতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তাদের বিদায় নিতে হয়েছে। এ থেকে সবাইকে শিক্ষা নিতে হবে বলেন মন্ত্রী। এ সময় খাল খনন ও রক্ষণাবেক্ষণ নিয়েও কথা বলেন তিনি। জানান, এসব কাজে ধারাবাহিকতা না থাকায় নদী খাল দখল ও বর্জ্যের সমস্যা বেড়েছে। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, দেশে পর্যাপ্ত গবাদি পশুর মজুদ আছে, তাই বিদেশ থেকে আমদানির প্রয়োজন নেই। সীমান্ত এলাকায় কড়া সতর্কতাও জারি করা হয়েছে। চোরাই পশু দিয়ে কোরবানির বিষয়ে ক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। কাঁচা পাট রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে খুলনার দৌলতপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকাল 10:30 থেকে বিকেল বেলা 12:30 পর্যন্ত খুলনা যশোর মহাসড়কে অবস্থান নেন তারা। দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বোলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। শ্রমিকরা বলেন, 2025 সালের 8 সেপ্টেম্বর কাঁচা পাট রফতানির উপর ষড়যন্ত্রমূলকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে খুলনায় 25টি সহ সারা দেশের 40টি জুট প্রেস বন্ধ হয়ে যায়। 9 মাস ধরে শ্রমিকরা কর্মহীন অবস্থায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কাঁচা পাট রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও বকেয়া বেতন পরিশোধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। এদিকে বিক্ষোভ কর্মসূচি চলার সময় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজেএ ভবন ভাঙচুর করা হয়। পরে বিজেএ নেতারা সংবাদ সম্মেলনে বলেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে পাট শিল্প ধ্বংসের মুখে পড়বে। যেই কর্মে দ্বারা আজকে আপনার বাংলাদেশের শিল্পপতি, আপনি সেই কাঁচা পাট রপ্তানির উপরে নিষেধাজ্ঞা দিচ্ছেন, এর কারণটা আমি আপনাকে বলে দেব। বশিরউদ্দিন আহমেদ 40,000 শ্রমিক এবং 40,000 শ্রমিকের সাথে আরো ফ্যামিলি মেম্বার আছে। এদের করুণ অবস্থা খারাপ, আমাদের পেট দেয়ালের সাথে ঠেকে গেছে। গত 8 মাস একটি পাটের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, শর্ত আরোপ করেছে, যে শর্তের কারণে পাট রপ্তানি করা আমাদের পক্ষে একেবারে অসম্ভব হয়ে পড়েছে। শ্রমিকদের 9 মাস কাজ দিতে পারি না, এতে শ্রমিকরা অসন্তোষ এখন ফাইভে ফুলে উঠছে। দেখছেন দুপুরের বাংলাদেশ। আন্তর্জাতিক সংবাদ। ইরানের সাথে চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র, তাই মধ্যপ্রাচ্যের মিত্রদের অনুরোধে আপাতত পরিকল্পিত অভিযান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের স্পষ্ট অবস্থান, জনগণের অধিকারের ক্ষেত্রে ছাড় দেবে না দেশটি। আলোচনার নামে আত্মসমর্পণেও রাজি নয় তারা। ওয়াশিংটনের প্রতি নিজেদের তীব্র অবিশ্বাসের কথাও বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকিতে যে কোনো মুহূর্তে ইরানে হামলার শঙ্কা যখন তুঙ্গে, তখনই আবার নমনীয় সুর ডোনাল্ড ট্রাম্পের। সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় জানালেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে 2 থেকে 3 দিনের জন্য অভিযান পেছানোর কথা ভাবছেন তিনি। চুক্তি হলে চিরতরেও বাতিল হতে পারে অভিযানের পরিকল্পনা, এমন কথাও জানান। একই কথা বললেন সংবাদ সম্মেলনেও। প্রশ্নোত্তরে ইরানের সাথে শান্তি আলোচনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেন ট্রাম্প। বলেন, তেহরানের সাথে ভালো একটি চুক্তির খুব কাছাকাছি ওয়াশিংটন। আমরা বড় হামলার প্রস্তুতি নিচ্ছিলাম, কিছুদিনের জন্য তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি চিরতরে সম্ভব হবে, কারণ ইরানের সাথে বড় পরিসরে আলোচনা চলছে। সৌদি আরব, কাতার, আমিরাত আমাকে 2-3 দিনের জন্য অভিযান স্থগিতের অনুরোধ করেছে। তারা মনে করছে চুক্তির খুব কাছাকাছি পৌঁছানো গেছে। আলোচনার অর্থ আত্মসমর্পণ নয়, জনগণের অধিকার ইস্যুতে পিছু হটবে না ইরান, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক্স বার্তায় বলেন, সম্মান, কর্তৃত্ব এবং জনস্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে আলোচনায় প্রবেশ করেছে তেহরান। এখনও যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অবিশ্বাসের কথা বললেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে। ইরানের জাতীয় স্বার্থে আমরা কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি ধাপেই গভীর অবিশ্বাস ও সন্দেহের মধ্য দিয়ে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। আলোচনার মাঝে হামলা শুরুর মতো যুক্তরাষ্ট্রের অতীত আচরণ নিয়ে আমরা সচেতন। এটাও জানি যে কোনো মুহূর্তে তারা একই আচরণ করতে পারে।
সোমবার যুক্তরাষ্ট্রের 5 দফা শর্তের জবাব পাঠিয়েছে ইরান। দেশটির একাধিক কর্মকর্তার বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, পাল্টা প্রস্তাবে ইরানের ক্ষতিপূরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি উন্নয়ন ও সংস্কার তহবিল গঠনের কথা বলা হয়েছে। জানা গেছে, এর আগে ইরানের জব্দকৃত সম্পদের 25% ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। তেলের উপর নিষেধাজ্ঞাও কিছু ক্ষেত্রে শিথিলের কথা বলা হয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সৌদি আরবে ৮,০০০ সেনা, ১৬টি যুদ্ধ বিমানের স্কোয়াড্রন এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সামরিক সহায়তা দিয়েছে পাক সরকার। গত বছর স্বাক্ষরিত চুক্তিটির পূর্ণ শর্তাবলী গোপন রাখা হয়েছিল, তবে উভয় পক্ষই জানিয়েছে কোন এক পক্ষ আক্রান্ত হলে একে অপরের প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য থাকবে দেশ দুটি। সূত্র অনুসারে একটি চীনা HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং 2 স্কোয়াড্রন ড্রোনও পাঠিয়েছে ইসলামাবাদ। গণমাধ্যম বলছে, এপ্রিলের শুরুতেই এগুলো পাঠানো হয়েছিল সৌদি আরবে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা সত্ত্বেও রিয়াদকে সামরিক সহযোগিতা করায় প্রশ্ন উঠেছে ইসলামাবাদের নিরপেক্ষতা নিয়ে। 2 বন্দুকধারী কিশোরের হামলায় রক্তাক্ত হল যুক্তরাষ্ট্রের সান দিয়েগো শহরের সবচেয়ে বড় মসজিদ। প্রাণ গেছে কমপক্ষে 3 জনের। আত্মহত্যা করেছে 2 হামলাকারী। বাসা থেকে অস্ত্র নিয়ে পালিয়েছিল তারা। এই ঘটনার পর শোকস্তব্ধ শহরটির মুসলিম কমিউনিটি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্থানীয় সময় দুপুর 12:15 সান দিয়েগোর সবচেয়ে বড় মসজিদে চলছিল জোহর নামাজের প্রস্তুতি। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল ভয়াবহ এক ঘটনা। অস্ত্র নিয়ে ভবনে প্রবেশের চেষ্টা চালায় 2 কিশোর, যাদের বয়স আনুমানিক 17 থেকে 19 বছরের মধ্যে। শুরু হয় এলোপাতাড়ি গুলি। এ সময় ইসলামিক সেন্টারটিতে অবস্থান করছিলেন বেশ কয়েকজন মুসল্লি ও বহু শিশু। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত 3 জনের। তাদের মধ্যে একজন মসজিদটির সিকিউরিটি গার্ড। হামলাকারীদের ঠেকাতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। পরে নিজেদের ছোড়া গুলিতেই আত্মহত্যা করে ওই 2 অস্ত্রধারী। অনেক ভয় লাগছিল, হাত পা কাঁপছিল। 12 থেকে 16টা গুলির শব্দ শুনতে পাই। আমরা আলমারির ভেতর লুকিয়েছিলাম। পুলিশ ডাক দেওয়ার পর সেখান থেকে বের হই। আমাদের সম্প্রদায় শোকাহত। কখনো ভাবিনি এমন কিছু হবে। দুর্ভাগ্যবশত আমাদের দেশে যে পরিমাণ ধর্মীয় অসহিষ্ণুতা ও ঘৃণা বিদ্যমান তা নজিরবিহীন। প্রশাসন বলছে, গোলাগুলির আগেই এক অস্ত্রধারীর বিষয়ে পুলিশকে জানিয়েছিল তার মা। ক্যামুফ্লাজ পোশাক পরে হামলায় অংশ নেয় অস্ত্রধারী 2 কিশোর। সম্পর্কে তারা বন্ধু ছিলেন। সকাল 9:45টার দিকে এক পলাতক কিশোরের ব্যাপারে ফোন পাই। তার মার সঙ্গে কথা বলার পর তথ্যগুলো একত্রিত করি। তিনি জানিয়েছিলেন তার ছেলে সুইসাইডাল বা আত্মঘাতী হতে পারে। এমনকি তার বেশ কয়েকটি অস্ত্র ও গাড়িও নিখোঁজ ছিল। হামলার খবর পৌঁছেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের কাছেও। ভয়াবহ পরিস্থিতি। প্রাথমিক কিছু তথ্য পেয়েছি। বিষয়টি খুব গুরুত্ব সহকারে খতিয়ে দেখব আমরা। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ইসলামিক সেন্টারটি সান দিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ, যেখানে একটি স্কুলও রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।